মেয়েরা আশা করি তোমরা ভালো আছো। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। এই চ্যাপ্টারে আমাদের প্রবাহী চাপ, ঘাত, আর্কিমিডিসের নীতি, আপেক্ষিক গুরুত্ব এই বিষয়গুলো হয়ে গিয়েছিল, ঠিক আছে। আজকে আমরা এই বিষয়গুলির ওপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, অঙ্কগুলো করার জন্য তোমাদের আমি যেটা বলবো, তোমরা প্রত্যেকে খাতা, পেন এগুলো নিয়ে বসবে এবং যে অঙ্কগুলো যেরকম তোমরা ক্লাসরুমে করো, অঙ্কগুলো প্রথমে টুকু নেবে, তারপর আমি যে পদ্ধতিটা অনুসরণ করছি সেই পদ্ধতিটা একবার দেখে নেবে বা নিজেরাও করার চেষ্টা করতে পারো, তারপর আমার সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে। আর যদি একবার দেখে করো, তারপর নিজে না দেখে একবার করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, প্রথমে আমরা প্রবাহী চাপ ও ঘাত এই বিষয়ের উপর অঙ্ক করব। এখানে আমাদের ওয়ার্কিং ফর্মুলা কী হবে? P = H × ρ × G, যেখানে P হচ্ছে প্রবাহীর মধ্যস্থ কোনো বিন্দুতে চাপ, H হচ্ছে প্রবাহীর উপরিতল থেকে যে বিন্দুতে চাপ বের করতে চাইছে সেই বিন্দুর গভীরতা, ρ হচ্ছে প্রবাহীর ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর কি? আর দ্বিতীয় ফর্মুলাটা হলো ঘাত আর চাপের মধ্যে যে সম্পর্ক, সেটা কি? ঘাত = চাপ ইন্টু ক্ষেত্রফল, ঠিক আছে। আমাদের এই দুটো ওয়ার্কিং ফর্মুলার উপর বেস করেই আমরা অঙ্কগুলো করব। এবার এসো আমরা সেই অঙ্কগুলো কয়েকটা দেখে নিই। আচ্ছা, প্রথম প্রবলেমটা দেখো, কি দেওয়া আছে? কোনো তরলের 200 মিটার গভীরতার কোনো বিন্দুতে তরলের চাপ নির্ণয় করো। তরলের ঘনত্ব বলে দেওয়া আছে 1030 কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম, কোন ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হবে? চাপ P = H × ρ × G, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে? 200 মিটার গভীরতায়, অর্থাৎ H হচ্ছে 200 মিটার, তাই তো। আচ্ছা, 200 মিটার গভীরতায় আমাদের চাপ নির্ণয় করতে হবে। আচ্ছা, রো কি বলে দেওয়া আছে? তরলের ঘনত্ব ρ = 1030 কিলোগ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। আর জি মানে কি? জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এসআই পদ্ধতিতে তার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস দেখো, 3টে ইউনিটই কিন্তু এসআই সিস্টেমে রয়েছে, সুতরাং আমাদের ইউনিট কনভার্সনের কোনো প্রয়োজন নেই। এবার এই 3টে রাশিকে আমি ফর্মুলায় বসিয়ে দেবো। তরলের কোনো বিন্দুতে চাপের রাশিমালা কি? P = H × ρ × G, তাই তো। এবার H = 200, ρ = 1030 আর G = 9.8। এইগুলো ভ্যালুগুলো বসাবো, বসিয়ে তোমরা সবাই এটা হাতে ক্যালকুলেট করবে, করে কি আসবে দেখো 2018800। এইবার আসি এই এককের কথায়। দেখো এখানে সবই এসআই সিস্টেমে রয়েছে, তাই তো। তাহলে আমরা কি জানি? প্রেশারের চাপের একক কি? নিউটন পার মিটার স্কোয়ার। তাই নিউটন পার মিটার স্কোয়ার হলো, অর্থাৎ P = তরলের 200 মিটার গভীরতায় কোনো বিন্দুতে চাপের মান কত হলো? 2018800 নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দেখো কি বলা আছে। একটি চোঙের ব্যাস 14 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার। চোঙটি পারদ দ্বারা পূর্ণ করলে এর তলদেশে ঘাত কত পড়বে? এখানে কিন্তু চাপ বার করতে বলেনি, ঘাত বের করতে বলেছে। এবার তোমরা চাপ আর ঘাতের মধ্যে সম্পর্ক জানো কি? সেটা ঘাত = চাপ ইন্টু ক্ষেত্রফল। সুতরাং প্রথমে আমাদের চাপ বার করতে হবে, তলদেশের ক্ষেত্রফল বার করতে হবে, তারপর সেখান থেকে ঘাত বের করতে হবে, ঠিক আছে। তাহলে এসো দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, এই যে একটা চোঙ রয়েছে, চোঙের এটা হলো আর ব্যাসার্ধ, H হচ্ছে চোঙের উচ্চতা, ঠিক আছে। এবার এই চোঙটাকে যদি আমি পারদ দিয়ে পূর্ণ করি, তাহলে এই পারদ এই চোঙের তলদেশে একটা চাপ দেবে। সেই চাপটা আমরা P = H ρ G এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো, ঠিক আছে। এবার ঘাত মানে কি? ঘাত মানে হচ্ছে এই যে এই তলদেশে যে চাপ রয়েছে তাকে আমি এর ক্ষেত্রফল দিয়ে, তলদেশের ক্ষেত্রফল দিয়ে যদি গুণ করি তাহলে আমি ঘাত পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাকে তো এই বিন্দুতে এই তলদেশে চাপ বার করতে হবে, অর্থাৎ H গভীরতায় চাপ কত হচ্ছে সেটা একটা বার করতে হবে, আর সাথে সাথে কি বার করতে হবে? এই চোঙের তলদেশের ক্ষেত্রফল বার করতে হবে, ঠিক আছে। এবার চোঙ তো তোমরা সবাই দেখেছো,
চোঙের তলদেশটা কি বৃত্তাকার হয়, ঠিক আছে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত, বৃত্তাকার তলের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার এখানে দেখো কি কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে ডি ইকুয়ালস টু 14 সেন্টিমিটার। সেখান থেকে আমি প্রথমে কি করেছি, ব্যাসার্ধ বার করেছি। ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 14/2, কারণ ডি আর ইকুয়ালস টু ডি বাই 2 করে 7 সেন্টিমিটার বেরিয়েছে। এবার তলদেশের ক্ষেত্রফল কি, এ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, পাই ইকুয়ালস টু 22/7, 22/7, আর আর এর ভ্যালু বসিয়েছি 7। এবার এটাকে তোমরা আবার নিজেরা ভালো করে ক্যালকুলেট করবে, করে কিছুই না, খুব সহজ, দেখো 7 7 কেটে যাচ্ছে, তারপর 22-এর সাথে 7 গুণ করবে, করে এ ইকুয়ালস টু 154 সেন্টিমিটার স্কোয়ার। কিন্তু এখানে তোমরা এককটা খেয়াল রাখবে, যেহেতু এটা ক্ষেত্রফল হচ্ছে, সুতরাং এটার একক কিন্তু সেন্টিমিটার স্কোয়ার, আর পুরোটাই সিজিএসে রয়েছে, সেন্টিমিটারে রয়েছে, ইউনিট কনভার্সনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এইবারে তাহলে আমার ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমি এই তলদেশের ক্ষেত্রফল বেরোলো, এইবার আমি এই তলদেশের কোনো বিন্দুতে চাপ কত হবে সেটা আমি বার করব। সেই চাপের রাশিমালা কি, চাপ ইকুয়ালস টু এইচ ইন্টু রো ইন্টু জি। দেখো এইচ হচ্ছে এই চোঙের যে উচ্চতা সেটা 40 সেন্টিমিটার, ও রো বলে দিয়েছে পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, আর জি সিজিএস পদ্ধতিতে জি এর ভ্যালু আবার তোমরা মনে রাখবে 980 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এবার এখানে এই পুরোটাই সিজিএসে আছে, সুতরাং ইউনিট চেঞ্জের কোনো ব্যাপার নেই। সুতরাং এবারে আমার কাজ কি হবে, এই যে এইচ রো আর জি এর ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, বসিয়ে দিয়ে আমরা পি বের করতে পারবো। দেখো পি ইকুয়ালস টু এইচ রো জি, এইচের ভ্যালু হচ্ছে 40, রো হচ্ছে 13.6, আর জি হচ্ছে 980। এইবার এই তিনটে জিনিস তোমাদের গুণ করতে হবে, এটা তোমরা সব প্রত্যেকে নিজে হাতে করবে, করে দেখো আমি এটা করেছিলাম, করে দেখো এটার ভ্যালু এসছে 533120, ঠিক আছে। এবার আসছি এককে, এটা সিজিএস সিস্টেমে, সুতরাং প্রেশারের একক বা চাপের একক কী হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমার এই দুটো পার্ট হয়ে গেল, একটা আমি চাপ বের করে নিলাম, এই তলদেশের কোনো বিন্দুতে চাপ কত হবে বের করে নিলাম, আর এই তলদেশের ক্ষেত্রফলেও আমার বের করা হয়ে গেছে। সুতরাং এই যে তলদেশে ঘাত কত পড়বে, ঘাত ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল, চাপের ভ্যালু এইটা, আর ক্ষেত্রফল হচ্ছে 154 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। করে এটাকে আবার তোমরা গুণ করবে, গুণ করে আসছে 82100480, ঠিক আছে। এইবার দেখো এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ছিল, আর এখানে সেন্টিমিটার স্কোয়ার, সুতরাং ঘাতের একক কি আসবে, ডাইন, ঠিক আছে। তাহলে ঘাত ইকুয়ালস টু এত ডাইন হলো। দেখো এইবারের প্রবলেমটা দেখো কি বলা আছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা বর্গাকার তলের উপর লম্বভাবে 200 ডাইন বল প্রযুক্ত হলে তলটির ওপর প্রযুক্ত চাপের মান কত, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি দেওয়া আছে, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তল। দেখো এই একটা বর্গাকার তল আমি ধরে নিয়েছি, যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এবার বলেছে কি এই তলের ওপর লম্বভাবে 200 ডাইন বল প্রয়োগ করা হলো, দেখো সেটাই দেখিয়েছি, এই 200 ডাইন লম্বভাবে প্রয়োগ করা হলো, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে না, প্রযুক্ত চাপ। আমরা কি জানি, চাপ ইকুয়ালস টু প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে প্রযুক্ত বল তাকেই চাপ বলে, এটা চাপের সংজ্ঞা, ঠিক আছে। তাহলে আমার বল দেওয়া আছে, আমি যদি এই বর্গাকার তলের ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে এই চাপকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আমি কি পাবো, প্রযুক্ত চাপের পরিমাণ পেয়ে যাব, ঠিক আছে। সেটাই আমি করেছি। দেখো বর্গাকার তলের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, সুতরাং বর্গাকার তলের ক্ষেত্রফল কি হবে, বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে 25, আর একক কি হবে, সেন্টিমিটার স্কোয়ার, বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই বর্গাকার তলের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম। এবার লম্বভাবে প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কত, 200 ডাইন বলে দিয়েছে, সুতরাং চাপ ইকুয়ালস টু কী হবে, পি ইকুয়ালস টু এফ বাই এ, সেটাই আমি করেছি। তার মানে 200/25, কারণ এফ হচ্ছে 200, এ হচ্ছে 25। এবার এটাকে তোমরা ভাগ করে দেখবে 8 আসে, ঠিক আছে। তাহলে একক কি হবে, ডাইন, এই যে বলের জন্য ডাইন, আর এরিয়া বা ক্ষেত্রফলের জন্য সেন্টিমিটার স্কোয়ার, তাহলে চাপের একক এখানে কি হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা নেক্সট প্রবলেমটা দেখো,
সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ হলো 1.04 ইন্টু 10⁵ পাস্কাল। বায়ুর গড় ঘনত্ব 1.3 কেজি পার মিটার কিউব এবং জি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বায়ুমণ্ডলের উচ্চতা নির্ণয় করো। দেখো অঙ্কটাতে কি বলা আছে, দেখো বলেছে বায়ুমণ্ডলীয় চাপ বলে দিয়েছে, ঘনত্ব বলে দিয়েছে এবং জি মানে অভিকর্ষজ ত্বরণ বলে দিয়েছে, তাই তো। পি ইকুয়ালস টু কত বলেছে? 1.04 10⁵ পাস্কাল। পাস্কাল মানে কি? নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে। ঘনত্ব বলে দিয়েছে 1.3 কেজি পার মিটার কিউব, আর অভিকর্ষজ ত্বরণ জি বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা কি জানি? চাপের রাশিমালা কি? পি ইকুয়ালস টু এইচ ইন্টু রো ইন্টু জি, এটা আমরা সকলে জানি। সুতরাং এইচ ইকুয়ালস টু কী হবে? পি বাই রো জি। দেখো সেটাই আমি করেছি, এইচ ইকুয়ালস টু পি বাই রো জি। এবার পি এর ভ্যালু বসিয়ে দাও, 1.04 ইন্টু 10⁵, রো হচ্ছে 1.3 আর জি হচ্ছে 10, আর উচ্চতার একক কী হবে? মিটার। যেহেতু পুরোটাই হচ্ছে এসআইতে রয়েছে এবং সবকটা ইউনিট এসআইতে আছে বলে ইউনিট কনভার্সনের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এইবার তোমাদের একটু মাথা ঠান্ডা করে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে আমি প্রথমে দশমিকটা সরিয়েছি, 104, দুটো ঘর আছে দশমিকের পর, তাই জন্য নিচে 130 লিখেছি, আর 10⁵ আর 10 যেমন ছিল তেমনই আছে। এবার এটাকে সিম্পলিফাই করেছি, এখানে দুটো শূন্য হয়ে যাচ্ছে 10 স্কোয়ার, আর এখানে 10⁵, তার মানে কি আসবে? 10⁵, আর 104/13 সেটা হলো 8, তার মানে 8-এর পরে 3টে শূন্য, 8000 মিটার বা 8 কিলোমিটার। সুতরাং বায়ুমণ্ডলের উচ্চতা কত? 8 কিলোমিটার। বোঝা গেল? এটা একদম পি ইকুয়ালস টু এইচ রো জি, এই যে ফর্মুলা, এই ফর্মুলা থেকেই কিন্তু সমস্ত অঙ্কগুলো হচ্ছে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এইবারে আমরা দ্বিতীয় টপিক অর্থাৎ আর্কিমিডিসের নীতির ওপর কিছু অঙ্ক করব। আমরা কি দেখেছি আর্কিমিডিসের নীতি পড়ার সময়? যে কোনো বস্তুকে যখন কোনো প্রবাহিতে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হয় তখন বস্তুর ওজনের আপাত হ্রাস হয়। এই ধারণার ওপর ভিত্তি করে আমরা কিছু অঙ্ক করব এবং এর থেকে কি কি বের করা যায় এই ওজন হ্রাস থেকে সেটা আমরা দেখব, ঠিক আছে। দেখো নেক্সট প্রবলেমটা কি বলছে? একটি বস্তুর বায়ুতে ওজন 52 গ্রাম ভার ও জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম ভার। বস্তুটি জলে নিমজ্জিত অবস্থায় কত গ্রাম ভার ঊর্ধ্বমুখী বল অনুভব করবে? ঠিক আছে, এখানে কোন কনসেপ্ট ইউজ হবে? দেখো বোঝাই যাচ্ছে বায়ুতে ওজন যা, ওই জলে নিমজ্জিত করলে বস্তুটির ওজন কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ জলে নিমজ্জিত করলে জল বস্তুটির উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, সেই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলে। আমাদের কাজ হবে সেই ঊর্ধ্বমুখী বলের মান নির্ণয় করা, ঠিক আছে। দেখো এখানে কি দেওয়া আছে? বস্তুটির বায়ুতে ওজন হচ্ছে W1 গ্রাম ধরে নিচ্ছি, সেটা কত না 52 গ্রাম ভার। আর জলে নিমজ্জিত যখন করা হলো তখন দেখো ওজন কত বলে দিয়েছে? 40 গ্রাম ভার। বোঝাই যাচ্ছে ওজন কমেছে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওজন মানে হচ্ছে বল, ঠিক আছে। পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করে। এখানে একক কিন্তু দেয়া আছে গ্রাম ভার। এটা কোন একক বলো তো? চরম একক, বলের চরম একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে জলে নিমজ্জিত অবস্থায় যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে সেটার মান কি হবে? এই ওজনের যে আপাত হ্রাস সেটা, কারণ এই বস্তুর ওজন হচ্ছে নিচের দিকে ক্রিয়াশীল আর ঊর্ধ্বমুখী বলটা হচ্ছে ওপরের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে। এবার কতটা কমছে সেটা কি হবে? এই ওজনের মানে ঊর্ধ্বমুখী বল কতটা দিচ্ছে সেটা কি হবে না ওজনের সেই আপাত হ্রাস সেটাই। তাহলে সেটা ইকুয়ালস টু W1 মাইনাস W2। এবার W1 হচ্ছে 52, W2 হচ্ছে 40, তাহলে 12 গ্রাম ভার। আর এখানে যেহেতু পুরোটাই হচ্ছে সিজিএসে রয়েছে সেজন্য আমাদের ইউনিট কনভার্সনের কোনো প্রয়োজন নেই। সুতরাং ঊর্ধ্বমুখী বল সবসময় মনে রাখবে ওজনের আপাত হ্রাস, সেটা হলো 12 গ্রাম ভার। এখানে একটা কথা তোমাদের বলার, এখানে যদি ঊর্ধ্বমুখী বল কথাটা না বলে যদি প্রশ্নে এটা চাওয়া হতো যে প্লবতা কত নির্ণয় করো, তাহলে কিন্তু একই হতো। এই ঊর্ধ্বমুখী বল মানেই হচ্ছে প্লবতা। বা যদি বার করতে বলতো ওজনের আপাত হ্রাস কত হবে, তাহলেও একই হতো। তাহলে একই অঙ্কে 3 রকম প্রশ্ন হতে পারে, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এবারে দেখো আমি যে অঙ্কটার কথা বলছি সেখান থেকে আমরা যে ইনফরমেশনটা দেওয়া আছে সেখান থেকে আমরা অনেকগুলো তথ্য একসাথে বার করতে পারি, ঠিক আছে। সেটা দেখো,
কি বলা আছে দেখো, একটি বস্তুর বায়ুতে ওজন হচ্ছে 50 গ্রাম ভার এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 40 গ্রাম ভার। এই ইনফরমেশনটা দেওয়া আছে। এবার এর থেকে আমরা কি কি বার করতে পারি, তোমাদের অঙ্কে কিন্তু এই সমস্তটা একসাথে বার করতে দেবে না, যে কোনো একটা বার করতে দিতে পারে, ঠিক আছে। এবার কি কি বের করা যেতে পারে সেটা আমি লিস্ট আউট করেছি, দেখো কি কি। জলে নিমজ্জিত অবস্থায় ওজনের আপাত হ্রাস কত হবে, জল দ্বারা বস্তুটির উপর ঊর্ধ্বমুখী বলের মান কত হবে, প্লবতা কত হবে, আয়তন কত হবে, অপসারিত তরলের আয়তন কত হবে, অপসারিত তরলের ওজন কত হবে, বস্তুটির ঘনত্ব কত হবে। মানে এই 7টা জিনিস আমরা বার করতে পারি এই ইনফরমেশানটুকু দেওয়া থাকলে, ঠিক আছে। এবার 7টাই তোমাদের একই সাথে বের করতে দেবে না, এক একটা অঙ্কে এক একটা জিনিস বের করতে হবে, ঠিক আছে। এবার আমরা একে একে সেই জিনিসগুলো বের করব, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে আমরা 1 নম্বরটা বার করব, অর্থাৎ জলে নিমজ্জিত অবস্থায় ওজনের আপাত হ্রাস। বায়ুতে ওজন কত বলে দেওয়া আছে, 50 গ্রাম ভার, আর জলে নিমজ্জিত অবস্থায় ওজন হচ্ছে 40 গ্রাম ভার। সুতরাং বুঝতেই পারছো এখানে বায়ু থেকে জলে নিমজ্জিত করার ফলে বস্তুর ওজন কমে গেছে, 50 ছিল 40 হয়েছে। তাহলে এই জলে নিমজ্জিত করার ফলে বস্তুর ওজনের আপাত হ্রাসের মান কত, 50 - 40 = 10 গ্রাম ভার, ঠিক আছে। এইবার এটা কিন্তু দেখো সিজিএস ইউনিটে রয়েছে আর চরম এককে। এটাকে যদি পরম এককে নিয়ে আসতে হয়, অর্থাৎ ডাইনে নিয়ে আসতে হয়, তখন জি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো। অর্থাৎ 980 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, হলো। আচ্ছা এইবারে সেকেন্ড পয়েন্টটা কি বের করতে বলেছে, জল দ্বারা বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী বল। আচ্ছা এটাও একই হবে, নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজনের যে আপাত হ্রাস সেটাই হচ্ছে জল বস্তুটির ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, ঠিক আছে। সেটা আর এটা একই হবে, সুতরাং জল দ্বারা বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী বলের মানও এই 10 গ্রাম ভার হবে, ঠিক আছে। আচ্ছা এই জল দ্বারা বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী বলকেই কি বলে, প্লবতা বলে, সুতরাং প্লবতাও 10 গ্রাম ভার হবে, বোঝা গেছে। তাহলে আমাদের এই একই জিনিস আমাদের 3টে কোয়েশ্চেনে আসতে পারে। জলে নিমজ্জিত অবস্থায় ওজনের আপাত হ্রাস জানতে চাইতে পারে, বা জল দ্বারা বস্তুটির ওপর ঊর্ধ্বমুখী বল জানতে চাইতে পারে, বা প্লবতা জানতে পারে। 3টেই এক, মানে ওদের ওজনের ডিফারেন্সটা, এটা জল না হয়ে যদি অন্য কোনো তরল হতো, বায়ুতে ওজন আর যে কোনো তরলে নিমজ্জিত অবস্থায় যে ওজন, তাদের পার্থক্যটাই হবে এই 3টের আনসার। 3টে ক্ষেত্রে বিয়োগ করে বের করতে হবে। আচ্ছা এইবার দেখো আমাদের এর পরেরটা আমাদের কি বের করতে হতো, বস্তুর আয়তন, নেক্সট হচ্ছে অপসারিত তরলের আয়তন, আর তারপরে হচ্ছে অপসারিত তরলের ওজন, ঠিক আছে। এইবার আমাদের এই অপসারিত তরলের ওজন আমরা আগে বার করব। কেন, কারণ আমরা জানি বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন কার সমান হয় না, বস্তুটি ওজনের যে আপাত হ্রাস হয় সেটাই হচ্ছে বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। তোমাদের যখন এর আগে থিওরি পড়িয়েছিলাম তখন এগুলো ভালো করে আলোচনা হয়েছে, ঠিক আছে। সুতরাং আমরা আগে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন আগে বের করব, ঠিক আছে। সুতরাং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ইকুয়ালস টু 50 - 40 = 10 গ্রাম ভার, ঠিক আছে। তাহলে আমরা অপসারিত তরলের ওজন পেয়ে গেলাম। এরপরে আমাদের কি মানে ঠিক তার আগে আমাদের বের করতে বলেছে, এটা আমাদের 6 নম্বরটা বেরোলো। 5 নম্বর কি বলেছে, অপসারিত জলের আয়তন বের করতে হবে, ঠিক আছে। এইবার এটা জল না হয়ে অন্য তরলও হতে পারতো, সেক্ষেত্রে আমাদের ঘনত্বটা বলে দেওয়া থাকতো। আমরা কি জানি, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম/সিসি। সুতরাং অপসারিত তরলের আয়তন কি হয়, ভর বাই ঘনত্ব। এখানে দেখো ওজন গ্রাম ভারে আছে, তাই তো। তার মানে কি এখান থেকে আমি ভর কি বলতে পারি, 10 গ্রাম। ভার কথাটা আসছে হচ্ছে বলের জন্য, ওজনের জন্য, সুতরাং ভর হচ্ছে 10 আর ঘনত্ব হচ্ছে 1। তাহলে অপসারিত জলের আয়তন হচ্ছে 10 সিসি, বোঝা গেল। তাহলে প্রথমে আমরা অপসারিত তরলের ওজন বার করব, ওজনটা আবার ওই একটা ডিফারেন্স। তারপরে হচ্ছে সেখান থেকে এখানে জলের ঘনত্ব বলে 1 দিয়ে ভাগ হচ্ছে, জলের ঘনত্ব না হয়ে যদি অন্য কোনো তরল হতো তাহলে অন্য কোনো তরলের ঘনত্ব দিয়ে আমাকে সেটা ভরকে আয়তন ঘনত্ব দিয়ে ভাগ করলে আমি কি করতাম, আয়তন বার করতে পারতাম, ঠিক আছে। ঠিক আছে,
এবারে হচ্ছে আমরা কি জানি, এরপরে হচ্ছে বস্তুর আয়তন। বস্তুর আয়তন কি হবে? বস্তু নিজের আয়তনের সমান আয়তন তরল অপসারণ করবে, তাহলে অপসারিত তরলের যেটা আয়তন হবে সেটাই বস্তুর আয়তন। ঠিক আছে, সুতরাং বস্তুর আয়তনে 10 সিসি হবে। তাহলে কোনো অঙ্কে যদি তোমাদের বলে বস্তুটির আয়তন কত, তাহলে তোমাদের কিন্তু কি করতে হবে, আগে অপসারিত তরলের ওজন বার করতে হবে। সেই ওজনকে সেই তরলের ঘনত্ব দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, অপসারিত তরলের আয়তন পাবো। এই অপসারিত তরলের আয়তনই কিন্তু বস্তুর আয়তনের সমান হবে, অর্থাৎ অর্ডারিংটা এরকম উল্টো দিক দিয়ে হবে। ঠিক আছে, তারপরে দেখো একদম লাস্টেরটা বলেছে বস্তুর ঘনত্ব। এবার আমরা দেখো বস্তুর ভর আমরা কোন ভরটা ধরবো না, বায়ুতে যেটা থাকবে সেই ভরটা ধরবো। বস্তুর বায়ুতে ওজন হচ্ছে 50 গ্রাম ভার, ওজন বলে দেওয়া আছে, সুতরাং ভর কত হবে 50, আর আয়তন আমরা বের করলাম 10 সিসি, সুতরাং ঘনত্ব কি হবে, ভর বাই আয়তন, এটাই হলো ফর্মুলা। সুতরাং 50/10 = 5 গ্রাম পার সিসি। ঠিক আছে, সুতরাং ঘনত্ব বের হয়ে গেল। দেখো নেক্সট প্রবলেমটা কি আছে, একটি বস্তুর বায়ুতে ওজন 50 গ্রাম ভার এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম ভার, 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব তরলে নিমজ্জিত করলে বস্তুর ওজন কত হবে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, মানে জল থেকে উঠিয়ে বস্তুকে যখন আমি 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব অর্থাৎ ভিন্ন ঘনত্বের কোনো তরলে নিমজ্জিত করব, তখন বস্তুটির ওজন কত হবে। ঠিক আছে, এটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো, ফিজিক্সের অঙ্ক যখন করবে তখন তোমাকে আগে অঙ্কটা পড়ে বুঝে নিতে হবে যে কি দেওয়া আছে এবং তার থেকে আমরা মানে কি বার করতে হবে সেটা আমাদের আগে বুঝে নিতে হবে। এইবার এই কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এদের মধ্যে একটা ব্রিজ তৈরি করতে হবে। ঠিক আছে, দেখো এখানে বস্তুর ওজন এবং জলে নিমজ্জিত অবস্থায় ওজন দেওয়া আছে। এবার বলেছে একে যদি এই 1.5 গ্রাম পার সেন্টিমিটার কিউব তরলে নিমজ্জিত করি তাহলে বস্তুটির ওজন কত হবে। এবার বোঝাই যাচ্ছে যে যখন কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করবো বস্তুর ওজনে হ্রাস ঘটবে, আপাত হ্রাস হবে। সেই আপাত হ্রাসের পরিমাণ কত না, বস্তু যে আয়তনে তরল অপসারণ করবে সেই ওজনের সমান হবে। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমে মানে আমাকে কি বের করতে হবে, বস্তুটি যে আয়তনে তরল অপসারণ করলো সেই ওজন বের করতে হবে। এইবার সেই ওজনটা যদি আমি বার করি, সেই ওজনটা কি হবে না, বস্তুর আয়তন ইন্টু তরলের ঘনত্ব। বস্তু তার নিজ আয়তনে সম আয়তনে তরল অপসারণ করবে, সুতরাং আমাকে এইটা বের করার জন্য আমাকে কি করতে হবে, বস্তুর আয়তন বের করতে হবে, আর তরলের ঘনত্ব তো দেওয়াই আছে। এইটা যদি আমি বের করতে পারি তাহলে অপসারিত তরলের ওজন পেয়ে যাব, এবং এই অপসারিত তরলের ওজন যদি আমি পেয়ে যাই তাহলে নিমজ্জিত বস্তুর ওজন, বায়ুতে ওজন মাইনাস অপসারিত তরলের ওজন করলে নিমজ্জিত বস্তুর ওজন পাবো। ঠিক আছে, তাহলে আমাদের মুখ্য কাজ হবে এই বস্তুর আয়তনটাকে বের করা। বস্তুর আয়তন আমরা যদি বের করতে পারি তাহলেই আমাদের মানে এটাই আমাদের এই অঙ্কটার মেইন কি পয়েন্ট হচ্ছে বস্তুর আয়তন বের করা। ঠিক আছে, এইবার বস্তুর আয়তন কিভাবে বের করতে হয় সেটা আমি তোমাদের আগের অঙ্কটাতেই বলেছি। এবার ঠিক একই প্রসিডিওরে সেটা আমরা বের করব। দেখো কি দেওয়া আছে, বস্তুর বায়ুতে ওজন 50 গ্রাম, জলে নিমজ্জিত অবস্থায় ওজন 40 গ্রাম। সুতরাং ওজনের এই যে আপাত হ্রাস সেটা কার সমান, অপসারিত জলের ওজনের সমান। তার মানে 50 - 40 গ্রাম ভার = 10 গ্রাম ভার। ঠিক আছে, সুতরাং অপসারিত জলের আয়তন কি হবে, এই যে অপসারিত জলের ওজন সেটাকে আমি জলের ঘনত্ব দিয়ে ভাগ করব, তাহলেই পেয়ে যাব। তাহলে এটা কত আসবে, 10 সিসি এলো। সুতরাং এই অপসারিত জলের আয়তন কার আয়তনের সমান হবে না, বস্তুর আয়তনের সমান হবে। সুতরাং বস্তুর আয়তন 10 সিসি। এইবার বস্তুটাকে যখন আমি 1.5 গ্রাম পার সিসি ঘনত্বের তরলে নিমজ্জিত করব, তখন বস্তুটা ওই একই আয়তনে তরলকে অপসারণ করবে, অর্থাৎ এই 10 সিসি আয়তনে তরলকে অপসারণ করবে। এবং এই অপসারিত তরলের ওজন কি হবে, আয়তন ইন্টু ঘনত্ব। দেখো সেই জন্য 10 × 1.5 করেছি = 15 গ্রাম ভার। সুতরাং অপসারিত তরলের ওজন হবে হচ্ছে 15 গ্রাম ভার। সুতরাং ওই তরলে নিমজ্জিত অবস্থায়
বস্তুটার ওজন কত হবে না, বায়ুতে ওজন মাইনাস অপসারিত তরলের ওজন, অর্থাৎ 50 মাইনাস 15 গ্রাম ভার ইকুয়ালস টু 35 গ্রাম ভার। ঠিক আছে, সুতরাং বস্তুটাকে যখন আমি 1.5 গ্রাম পার সিসি ঘনত্বে তরলে নিমজ্জিত করব, তখন ওই তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর ওজন হবে 35 গ্রাম ভার। দেখো নেক্সট প্রবলেমটা দেখো, একটি বস্তুর আয়তন 40 সেন্টিমিটার কিউব, বস্তুটি তার আয়তনে 3/4 জলে নিমজ্জিত রেখে ভাসতে পারে, বস্তুটির ভর এবং ঘনত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো অঙ্কটায় কি কি দেওয়া আছে। বস্তুর আয়তন হচ্ছে 40 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আর বস্তুটির 3/4 অংশ, 3/4 মানে 3/4 অংশ জলে নিমজ্জিত রয়েছে, জলে নিমজ্জিত থেকে ভাসছে। সুতরাং বস্তুটি জলে নিমজ্জিত অংশের আয়তন কত হবে, 40 × 3/4, সেটাই করেছি। করে দেখো 40 × 3/4, এবার এটাকে ক্যালকুলেট করে আসবে হচ্ছে 30 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এইবার বস্তুটি কি হয়, বস্তুকে যখন আমি জলে ডোবালাম, ও যে নিমজ্জিত অংশ, যে অংশটা ওর জলে নিমজ্জিত, সেই আয়তনের সম আয়তন জলকেও অপসারণ করবে। সুতরাং অপসারিত জলের ওজন আয়তনও 30 সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি, জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সুতরাং অপসারিত জলের ওজন হবে 30 × 1 গ্রাম ভার। এখানে যখন আমি ওজন কথাটা লিখব, কেউ গ্রাম লিখবে না, ওজনের একক হলো গ্রাম ভার। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর এখানে আমি 1 মাল্টিপ্লাই করছি, কেন, এখানে আমি ডিরেক্ট লিখেই দিতে পারতাম অপসারিত জলের ওজন, কিন্তু এটা এই কারণে করছি তোমাদের অভ্যেসটা রাখার জন্য। এখানে জল না হয়ে যদি অন্য কোনো তরল হতো, সেখানে তখন সেক্ষেত্রে সেই তরলের ঘনত্ব দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, একমাত্র সেই কারণেই আমি এই স্টেপসটা করলাম। ঠিক আছে, সুতরাং অপসারিত জলের ওজন বেরোলো। ঠিক আছে, এবার আমরা কি জানি, বস্তুকে কোনো তরলে, আর্কিমিডিসের নীতিটা, কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি তার নিজ ওজনের সম আয়তন তরল অপসারণ করে। সুতরাং বস্তুর ওজন কত হবে, এইটাই হবে 30 গ্রাম ভার। ঠিক আছে, এইবার বস্তুর ভর কত হবে, এবার যেই আমি ভরে চলে আসছি তখন 30 গ্রাম হবে। ঠিক আছে, এবার দেখো বস্তুর ভর আমি পেয়ে গেলাম, বস্তুর আয়তন আমার বলে দেওয়া আছে 40 সেন্টিমিটার কিউব। সুতরাং বস্তুর ঘনত্ব কী হবে, ভর বাই আয়তন। সুতরাং 30/40 ইকুয়ালস টু 3/4 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের ওপর কিছু অঙ্ক করব। এখানে আমাদের ওয়ার্কিং ফর্মুলা কি হবে, ঘনত্ব ডি ইকুয়ালস টু ভর বাই আয়তন m/v। ঠিক আছে, ডি ইকুয়ালস টু m/v। আর আপেক্ষিক গুরুত্বের কি সংজ্ঞা ছিল, আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের ঘনত্ব। ঠিক আছে, আমরা এখন যে অঙ্কগুলো করব সেগুলো মেনলি এই দুটো ফর্মুলার উপর বেস করে। আচ্ছা, এবারে অঙ্কটা দেখো, একটি লোহার টুকরোর ভর 1 কিলোগ্রাম 170 গ্রাম, এর আয়তন 150 সিসি হলে লোহার ঘনত্ব নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখি কি কি দেওয়া আছে। m ইকুয়ালস টু 1 কিলোগ্রাম 170 গ্রাম, আর আয়তন হচ্ছে 150 সিসি। এবার এটাকে আমরা দেখো ঘন সেন্টিমিটার থেকে ঘনমিটারে কনভার্ট করার থেকে এটাকে গ্রামে কনভার্ট করা সোজা, সেজন্য এটাকে আমি গ্রামে কনভার্ট করে নেব, কারণ দুটোকেই আমি আইদার এসআই বা সিজিএসে নিয়ে আসবো। ঠিক আছে, সুতরাং এটাকে আমি গ্রামে নিয়ে আসলে কি হবে, 1170 গ্রাম। ঠিক আছে, আচ্ছা, এবার লোহার ঘনত্ব বের করতে বলেছে। ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন, ভর আর আয়তন এটা, তাহলে ভরের জায়গায় 1170, আয়তন হচ্ছে ভি হচ্ছে 150। এবার সেটাকে সিম্পলিফাই করবে, করে কত আসবে, 7.8। আর এখানে খেয়াল রাখবে একক কি হবে, ভরের একক বাই আয়তনের একক, অর্থাৎ গ্রাম পার সিসি। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, পারদের ঘনত্ব 13.6 গ্রাম পার সিসি, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব 1 গ্রাম পার সিসি, পারদের আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করো। এটা একদম ডিরেক্ট অঙ্ক। পারদের ঘনত্ব আছে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব বলে দিয়েছে, সুতরাং পারদের আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু পারদের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব।
এবার পারদের ঘনত্ব 13.6 আর 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ জলের ঘনত্ব 1, সুতরাং পারদের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6। এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে, এখানে আপেক্ষিক গুরুত্ব কিন্তু একটা সংখ্যা, এর কোনো একক নেই, কারণ এটা দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই। ঠিক আছে, দেখো এটা আমাদের লাস্ট প্রবলেম। কি বলা আছে, একটি ধাতুর আপেক্ষিক গুরুত্ব বলে দেয়া আছে, ওই ধাতুর 100 ঘনমিটারে ভর কত হবে নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার 100 ঘনমিটারে ভর নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে, 1 ঘনমিটারে ওই ধাতুর ভর, অর্থাৎ ধাতুর ঘনত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, এবার আমরা কি জানি, ধাতুর আপেক্ষিক গুরুত্বের ফর্মুলা কি, আপেক্ষিক গুরুত্ব ইকুয়ালস টু ধাতুর ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জলের ঘনত্ব। সুতরাং ধাতুর ঘনত্বকে ধাতুর আপেক্ষিক গুরুত্ব আর জলের ঘনত্ব দিয়ে মাল্টিপ্লাই করলেই ধাতুর ঘনত্ব পেয়ে যাব। ঠিক আছে, এবার দেখো এখানে 100 ঘনমিটারে ভর বের করতে বলেছে, তার মানে আমাকে এসআই এককে করতে হবে। তাহলে আমরা এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে জলের ঘনত্বটা বের করব, মানে ব্যবহার করব, সেটা আমার এসআই ইউনিট ব্যবহার করতে হবে। তাহলে এসআই ইউনিটে জলের ঘনত্ব, এটা তোমরা মনে রাখবে, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, সুতরাং ধাতুর ঘনত্ব কত হবে, 8 × 1000 কিলোগ্রাম পার মিটার কিউব ইকুয়ালস টু 8000 কিলোগ্রাম পার মিটার কিউব। ঠিক আছে, এইবার দেখো 100 ঘনমিটারে ভর বের করতে বলেছে, আর ধাতুর ঘনত্ব মানে কি, 1 ঘনমিটারে ভর হচ্ছে 8000 কিলোগ্রাম। সুতরাং 100 ঘনমিটার বা 100 মিটার কিউবে ভর 8000 × 100, তার মানে 8 × 10⁵ কেজি। ঠিক আছে, সুতরাং 100 ঘনমিটারে ধাতুটির ভর হবে 8 × 10⁵ কেজি।